492টি উপজেলা হাসপাতালকে 101 শয্যায় উন্নীত করা হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 5 বিভাগে তৈরি হবে শিশু হাসপাতাল। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা আসামিদের, কাল যুক্তিতর্ক উপস্থাপনের দিন ধার্য। ওসমান হাদির হত্যাকারীদের ফেরাতে ভারত সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ হচ্ছে, মমতার বক্তব্য আমলে নিচ্ছে না ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি, চলছে আইন ও বিধি সংশোধন, জুলাইয়ের মাঝামাঝিতে গেজেট প্রকাশের লক্ষ্য। স্থবির দুদকের কার্যক্রম, খালি চেয়ারম্যান ও কমিশনারের পদ, 2.5 মাসের বেশি অনুসন্ধান করেনি নতুন কোনো মামলার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বিপাকে সীমিত আয়ের মানুষ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে সরকারের বড় চ্যালেঞ্জ, বলছেন বিশ্লেষকরা। সংবাদ দুপুরে দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছি সঞ্জিতা হক। এবার বিস্তারিত। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারের বেশ কিছু পরিকল্পনা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এরই অংশ হিসেবে 500 উপজেলা হাসপাতালকে 101 শয্যায় উন্নীত করা এবং চলতি বছরেই 5টি বিভাগে বিশেষায়িত হাসপাতাল চালুর কথা জানান তিনি। স্বাস্থ্য খাতকে দুর্নীতিমুক্ত করার দৃঢ় প্রত্যয় জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সেবার মান বাড়াতে মাঠ পর্যায়ে বড় অবকাঠামোগত উন্নয়নে যাচ্ছে সরকার। বুধবার সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের 500 উপজেলার সব হাসপাতালকে 50 শয্যা থেকে 101 শয্যায় উন্নতি করা হচ্ছে। চিকিৎসা সেবা আরও সুনির্দিষ্ট করতে প্রতিটি হাসপাতালে একজন পুরুষ ও একজন নারী ফিজিশিয়ান নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। বিভাগীয় শহরগুলোতে জটিল রোগীদের উন্নত চিকিৎসার সুখবর দেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, আগামী ডিসেম্বরের মধ্যে 5টি বিভাগীয় সদরে আইসিইউ সুবিধা সহ 200 শয্যার বিশেষায়িত হাসপাতাল চালু করা হবে। চীনের সহায়তায় 5টি বড় শহরে নারীদের জন্য আধুনিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার কথাও জানান তিনি। 500 উপজেলার মধ্যে 8টি উপজেলায় 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল আছে। ওই 8টি বাদ দিয়ে 492টি উপজেলায় আমরা 50 শয্যা থেকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম নতুনভাবে করার জন্য আজকে থেকে শুরু করেছি। ডেঙ্গু ও অন্যান্য সংক্রমণ ব্যাধি নিয়ন্ত্রণে সরকারের সুনির্দিষ্ট প্রস্তুতির কথাও জানান মন্ত্রী। জানান, প্রতিটি উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টিম করা হবে। একদিকে হাম আর একদিকে ডেঙ্গুর নকিং আমাদের সাথে চলছে। আমরা দুইটাকেই মোকাবেলা করার জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছি। যদি হাম আরো কিছুদিন কন্টিনিউ করে, এর ভিতরে যদি আমাদেরকে ডেঙ্গু আক্রমণ করে ফেলে বড়ভাবে, সেই ক্ষেত্রে আমাদের জায়গার সংকলনের জন্য আমাদের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। সম্প্রতি আদ্দির হাসপাতালে 6 শিশুর মৃত্যুর প্রসঙ্গে তিনি জানান, দোষীদের ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। আবেগতাড়িত হয়ে জাজ সাহেবরা রায় দেবেন না, বাট ইট ইজ দ্য রিয়ালিটি যে 6টা বেবি সম্পূর্ণ অবহেলার কারণে মারা গিয়েছে। সবকিছু বিবেচনায় আমার মনে হয় না এই মামলায় তারা কোনো বেনিফিট পাবে বা এই অপরাধে তারা কোনো ছাড় পাবে, আমার মনে হয় না। রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নতুন ভবন নির্মাণ এবং নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে নতুন ভবন চালু করার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক। রাজধানীর পল্লবীতে 8 বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন আসামিরা। বুধবার সকালে ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিনের আদালতে দোষ স্বীকার করে ক্ষমা চান তারা। এর আগে আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে আদালতে হাজির করা হয়। আত্মপক্ষ সমর্থনে শুনানি শেষে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামীকাল দিন ধার্য করেন আদালত। এর আগে মঙ্গলবার আলোচিত এ মামলায় 16 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। এ সময় 2 আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন রামিসার বাবা মা। যেহেতু তিনি ম্যাজিস্ট্রেটের নিকট 164 ধারায় জবানবন্দি দেওয়ার সময় অর্থাৎ দোষ স্বীকারের সময় এই নামটি বলেননি, এই ডলার নামটি ব্যক্তি কিনা সেটাও তো আগে যাচাই করতে হবে। এই মামলার নতুন আইনের যে বিধান আছে, নারী শিশু নির্যাতন দমন আইনের যে বিধান আছে, সেই বিধান অনুসারেই এটাকে তদন্ত করে একটা রিপোর্ট আদালতে দাখিল করা হয়েছে। দর্শক, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, আত্মপক্ষ সমর্থনে শুনানি শেষে কি বলছেন আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা?
আজকে ঠিক সকালের দিকে 8:30টার দিকে কিন্তু আজকে শিশু রামিসা হত্যা মামলায় যে আসামি তাদেরকে কিন্তু আজকে আদালতে আনা হয়েছিল এবং ঠিক 10টার পরপরই ঠিক 11টার দিকে যদি বলি ভুল হবে না যে সেই সময়টিতে কিন্তু তাদেরকে আদালতে তোলা হয় এবং মাসরুর সালেকিনের বিচারিক আদালতে কাঠগড়ায় তাদের দাঁড় করানো হয় এবং তাদের কিন্তু আজকে আত্মপক্ষ সমর্থনের যেই ব্যাপারটি ছিল সেখানে কিন্তু তারা নিজেদের অবস্থানের ভিত্তিতে তারা তাদের যুক্তি তুলে ধরেছেন এবং সেখানে কিন্তু তারা প্রথমেই যদি বলি যে প্রধান আসামি যদি বলি অভিযুক্ত সোহেল রানা তিনি কিন্তু প্রথমেই তিনি নিজেকে নির্দোষও দাবি করেছেন, এমনটা কিন্তু কিছুক্ষণ আগে বলেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবীও কিন্তু একই ধরনের বক্তব্য দিয়েছেন এবং তারা দুজনেই প্রায় বলছিলেন যে প্রথমেই আসামি কিন্তু নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং পরবর্তীতে তিনি আদালতের কাছে ক্ষমা চেয়েছেন এবং ঠিক তার পরবর্তীতে তিনি আবার বলেছেন যে ডলার নামে একটি ব্যক্তি যার কথা কিছুদিন ধরে আসলে বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছিলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল যে তাকে যখন প্রিজন ভ্যানে তোলা হচ্ছে বা আদালত থেকে আদালতে ওঠানো হচ্ছে তখন কিন্তু তিনি বারবার যেই নামটি বলেছেন সেই নামও কিন্তু আজকে তিনি আদালতে তিনি বলেছেন এবং তিনি তার সংযুক্ত থাকার ব্যাপারটিও কিন্তু তিনি বলেছেন। তবে এই ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী কিন্তু অবশ্যই বলছেন যে এই ব্যাপারে যদি তিনি প্রথমেই 142 ধারায় যদি ম্যাজিস্ট্রেটের সামনে যদি তিনি এই ব্যাপারটি তুলে ধরতেন সেক্ষেত্রেও হয়তো এটি আসলে সেই ব্যাপারে হয়তো আরও বেশি অনুসন্ধান করা যেত। তবে এখন পর্যন্ত কিন্তু সেই ব্যাপারে তারা কোনো কিছু এখনও সেই ধরনের কোনো তথ্য তারা পায়নি যে এখানে অন্য কেউ সম্পৃক্ত রয়েছে, অর্থাৎ সম্পৃক্ততার অন্য কারো সম্পৃক্ততার তথ্য কিন্তু পায়নি। তার উপর যদি বলি যে গতকাল কিন্তু যেহেতু 16 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে বা জবানবন্দি নেওয়া হয়েছে সেখানেও কিন্তু প্রায় প্রত্যেকেই কিন্তু আসলে বারবারই যারা ছিলেন এখানে তার রামিসার বাবা মা এবং তার প্রতিবেশী এবং তাদের পল্লবীর তার বাড়ির আশেপাশে যারা ছিলেন তারা যারাই প্রত্যক্ষদর্শী ছিলেন কিংবা যারা আসলে আশেপাশে ছিলেন তারা প্রত্যেকেই কিন্তু নানা ধরনের বিভিন্ন ধরনের তারা বর্ণনা দিয়েছেন। কেউ বলেছেন, একজন সাক্ষী ছিলেন যিনি বলেছিলেন যে আসলে তিনি দেখেছেন যে সেই বাসাটি থেকে আসলে গ্রিল কেটে সোহেল রানা খালি গায়ে বের হয়ে যাচ্ছেন বা তিনি পালিয়ে যাচ্ছেন এমন ধরনের ঘটনা তিনি নিজের চোখে দেখেছেন বা কিন্তু তিনি ভেবেছিলেন যে উনি হয়তো চুরি করেছে বা কোনো কিছু এই ধরনের ঘটনা তিনি চিন্তা করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি জানতে পারেন যে আসল ঘটনাটা কি। সুতরাং এই ধরনের কিন্তু আরো অন্যান্য যেই সাক্ষী যারা ছিলেন তারা কিন্তু নানা ধরনের জবানবন্দি দিয়েছেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের দিন ধার্য করা হয়েছিল যুক্তিতর্ক, আজকের দিন ধার্য করা হয়েছিল আত্মপক্ষ সমর্থনের জন্য এবং সেটি পরবর্তীতে কিন্তু আদালত আজকে জানিয়েছেন যে আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন করা হবে এবং আশা করা হচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ এই সপ্তাহ কিংবা আগামী সপ্তাহের মধ্যে আসলে যে ন্যায় বিচার প্রতিষ্ঠার যে ব্যাপারটি সেটি কিন্তু আসলে প্রতিষ্ঠা করতে পারবেন তারা, এমনটা কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী তিনি বলছিলেন যে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা চাই এবং আশা করছি যে খুব দ্রুত সময়ের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। পাশাপাশি রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের যিনি আইনজীবী রয়েছেন তিনিও কিন্তু বলেছেন যে তার যারা অভিযুক্ত সোহেল রানা এবং স্বপ্না খাতুন নিজেকে নির্দোষ দাবি করে ক্ষমাও চেয়েছেন। তবে স্বপ্না খাতুনের কথা যদি বলি তিনি কিন্তু শেষ পর্যন্ত নিজেকে নির্দোষ দাবি করে গেছেন আজকে আদালতের সামনে। তো এখন পর্যন্ত যদি বলি আগামীকাল যুক্তিতর্ক এবং এর পরেই আসলে জানা যাবে যে রায়ের তারিখ আসলে কবে দিচ্ছেন আদালত। এই ছিল আমার কাছে মহানগর দায়রা জজ আদালত থেকে সর্বশেষ। তন্দ্রা, ধন্যবাদ আপনাকে। দর্শক, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী তন্দ্রা তারণ্য। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত আইন ও বিধি সংশোধনের কাজ দ্রুত শেষ করে জুনের মধ্যে খসড়া কমিশনে উপস্থাপন করা হবে। এরপর অংশীজনদের মতামতের জন্য খসড়াটি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আর জুলাইয়ের মাঝামাঝিতে গেজেট প্রকাশের লক্ষ্য কমিশনের। জুলাই অভ্যুত্থানের পর থেকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো অভিভাবকহীন রয়েছে। এসব প্রতিষ্ঠান কবে থেকে জনপ্রতিনিধি পাচ্ছে তা নিয়ে চলছে জোর জল্পনা। সরকারের পক্ষ থেকে সর্বশেষ বলা হয়েছে সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে নির্বাচন শুরু করা হবে। অক্টোবরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। তবে কোন নির্বাচন দিয়ে শুরু হবে তা এখনো ঠিক করেনি ইসি। এজন্য স্থানীয় সরকারের বিভিন্ন স্তরের জন্য আলাদা নির্বাচন ও আচরণ বিধিমালার খসড়া তৈরি করা হচ্ছে, যেখানে প্রার্থীর জামানত বাড়ানোর পাশাপাশি নির্বাচনে পোস্টার, ইভিএম ব্যবহার না করার বিধান যুক্ত করতে চায় নির্বাচন কমিশন।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রস্তুতির বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সাম্প্রতিক নির্বাচনে অর্জিত সুনাম ধরে রাখতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। সহিংসতা, প্রাণহানি ও সংঘর্ষ এড়াতে আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এখন পর্যন্ত আমাদের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রস্তুতির বিষয়টি যদি বলি, প্রথম কথা হচ্ছে গত নির্বাচনে আমরা যে সারা বিশ্বে যে সুনাম অর্জন করেছি, এটি যে কোনো প্রকারে হোক, যে কোনোভাবেই আমরা এটাকে বজায় রাখার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। নির্বাচনকে সামনে রেখে কোনো ব্যক্তিকে মামলা দিয়ে হয়রানি বা প্রার্থিতা থেকে বিরত রাখার অভিযোগ উঠলে নির্বাচন কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন এই নির্বাচন কমিশনার। তবে এইসব বিষয় মূলত আইন শৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগের আওতাধীন বলেও মন্তব্য করেন তিনি। আমরা চেষ্টা করছি সবগুলো বিধি, সবগুলো নীতিমালা সংশোধনের কাজ যথাশীঘ্র সম্ভব শেষ করার। জুন মাসের ভিতরে আমরা খসড়া নীতিগতভাবে কমিশনে অনুমোদনের জন্য প্লেস করতে পারবো। বাই দিস টাইম আমরা এটা স্টেক হোল্ডারদের দেখার জন্য ওয়েবসাইটে দিতে পারবো। জুলাইয়ের মাঝামাঝি হয়তো আমরা গেজেট নোটিফিকেশন করতে পারবো। দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হলে প্রশাসন ও সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের সুযোগ কম বলে মনে করেন তিনি। তার মতে, দলীয় প্রতীক না থাকায় কোনো পক্ষ বা প্রতিপক্ষের বিষয়ও থাকবে না। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বিগত 2.5 মাসের বেশি সময় ধরে দুর্নীতি রোধে নতুন করে একটিও মামলা অনুসন্ধান করতে পারেনি দুর্নীতি দমন কমিশন দুদক। কমিশন না থাকায় নতুন সিদ্ধান্ত না হওয়ায় কার্যত অনেকটা স্থবির সময় পার করছে সংস্থাটি। নজরদারি সংস্থাটির বড় শূন্যতাকে শুধু প্রশাসনিক সমস্যা নয়, বরং দুর্নীতি প্রতিরোধে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছে টিআইবি। ফজলে আদিত্যের বিশেষ প্রতিবেদন। কমিশন না থাকায় বিগত 2.5 মাস ধরে আইনি অচলাবস্থায় রয়েছে রাষ্ট্রীয় একমাত্র দুর্নীতি বিরোধী সংস্থা দুর্নীতি দমন কমিশন দুদক। নতুন করে অনুসন্ধান শুরু করা, এজাহার বা মামলা দায়ের এবং তদন্ত শেষে আদালতে চার্জশিট বা অভিযোগপত্র দাখিলের মতো সব ধরনের মূল আইনি প্রক্রিয়া এখন সম্পূর্ণ বন্ধ। সংস্থাটির পরিসংখ্যান বলছে, দুদক গঠিত হওয়ার পর থেকে 60টি কমিশনের মধ্যে মাত্র 3টি পূর্ণ মেয়াদ শেষ করতে পেরেছে। বাকি 4 কমিশনই মেয়াদের আগেই পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকারের সময় দুদকের দায়িত্বে আসা চেয়ারম্যান সহ পুরো কমিশন নতুন সরকার গঠিত হওয়ার পর গত 3 মার্চ পদত্যাগ করেন। এরপর নতুন কমিশন এখনো গঠন করেনি সরকার। নির্বাচিত সরকার আসার পর আমরা আমাদের 14তম দিনে আমরা পদত্যাগ করেছি। আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার, সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে। সরকার তার সেই প্রত্যাশা মিট আপ করার জন্য নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন এখানে স্থাপন করবেন। দুদক আইন 2004 অনুযায়ী যে কোনো মামলার আইনি অনুমোদন দেওয়ার একচ্ছত্র এখতিয়ার কেবল 3 সদস্যের কমিশনের। চেয়ারম্যান ও কমিশনের অনুপস্থিতিতে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের এখন নতুন কোনো দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার আইনি ক্ষমতা নেই। তাই নামমাত্র রুটিন ওয়ার্কেই চলছে রাষ্ট্রীয় সংস্থাটি। দুদক আইন অনুযায়ী 30 দিনের মধ্যে নতুন কমিশন নিয়োগের বাধ্যবাধকতা থাকলেও 70 দিনের বেশি পার হলেও এখনও গঠন করা হয়নি নতুন কমিশন, এমনকি সার্চ কমিটিও। দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম বলছেন, রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বারবার নেতৃত্ব সংকটে পড়ছে সংস্থাটি। বিগত কমিশন কিছু কাজ করে রেখেছিল, যেগুলো অনুসন্ধানে গুরুত্বপূর্ণ অনুসন্ধান, তদন্ত, এগুলো আনা হয়েছিল, নেওয়া হয়েছিল, সেই কাজগুলো এগোবে না। সেইখানে যারা অনুসন্ধান, তদন্ত ইত্যাদি করছে, তারা তো এই কাজগুলোকে ত্বরান্বিত করবে না, তারাও এক ধরনের হতাশায় ভুগবে। শেষ কমিশন পদত্যাগের পরও এখনও দুদক কমিশন শূন্য হওয়া বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহার, এর আগের 31 দফা, জুলাই সনদের যে অঙ্গীকারগুলো তারা করেছেন, যেগুলো তারা অক্ষরে পালন করবেন বলে বলছেন, এই দুদককে কেন্দ্র করে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, সেটার দায় বর্তমান সরকার এড়াতে পারেন না। বিশেষ করে এই জন্য যে পদত্যাগের পর 2 মাসের বেশি সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো
কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে সেটাও জানা যাচ্ছে না। দ্রুততম সময়ে সার্চ কমিটির মাধ্যমে যোগ্য নেতৃত্ব নিয়োগ দেয়া না হলে এই স্থবিরতা দেশের পুরো প্রশাসনিক জবাবদিহিতা ও শাসন ব্যবস্থায় দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন বিশ্লেষকরা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। ওসমান হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সকালে নিজ মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হাদির হত্যাকারীদের নিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন তা আমলে নেবে না ঢাকা। বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের প্রায় 1 মাস পর ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার প্রথম রাজনৈতিক কর্মসূচিতে এমন বিস্ফোরক মন্তব্য করেন। নাম প্রকাশ না করে তিনি বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার প্রসঙ্গ টেনে তিনি এ মন্তব্য করেন। এ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। বুধবার এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য জানতে চাইলে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, হাদির হত্যাকারীদের ফিরিয়ে আনার বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে। এ নিয়ে দিল্লির সঙ্গে সরাসরি যোগাযোগ করছে ঢাকা। আকাশ পাতাল বলে তো লাভ নেই। আরেকটা দেশে নির্বাচন হয়েছে, সেই দেশে একটা পরাজিত হয়েছে, সেই পরাজিত একজন নেতা একটা কথা বলেছে। দ্যাট ইজ নট আওয়ার ম্যাটার টু ডিসকাস। অলরেডি তো আমরা এটা নিয়ে কাজ চলছে, কাজ এগিয়েছে, আমাদের এগিয়েছে, এবং আমরা এটা নিয়ে খুবই সিরিয়াসলি হোম মিনিস্ট্রি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। হাদি হত্যার বিচার আমরা চাই, এবং এই যাদেরকে যারা ধরা পড়েছে ভারতে তাদেরকে ফেরত এনে এখানে বিচার বাস্তবায়ন করতে হবে, দ্রুত করতে হবে। হাদি হত্যার ব্যাপারে আমরা ডিরেক্টলি গভর্নমেন্টের সাথে, কারণ আমার যদি এই কালপ্রিটদেরকে ফেরত আনতে হয় তাদেরকে কিন্তু আমার ভারত সরকারের সাথে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে আমার ফেরত আনতে হবে, এবং সেগুলো কিন্তু আমরা কাজ করছি খুবই সিরিয়াসলি। মঙ্গলবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় পরিত্যক্ত মর্টার সেল বিস্ফোরণে এক শিশু নিহতের ঘটনা খতিয়ে দেখার কথাও জানান তিনি। ঘটনা অত্যন্ত দুঃখজনক। এখানে কি ঘটেছে এটা আমরা খতিয়ে দেখব। অবশ্যই মিয়ানমার সরকারের সাথে আমরা যোগাযোগ করব। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর নিয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, বেশ কয়েকটি দেশ থেকে সফরের আমন্ত্রণ এসেছে। এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী। বহু দেশ থেকে দাওয়াত এসছে, এখন ইট ইজ প্রাইম মিনিস্টার্স ডিসিশন, উনি কিভাবে, কখন, কোন সময়, কোন দেশ দিয়ে শুরু করবেন। এটা অনেক দেশ থেকে দাওয়াত এসছে, সেটা তো বলে এখন সব দেশে উনি যাবেন। অবশ্যই আমাদের সম্পর্ক সব দেশের সাথে সুদৃঢ় করতে হবে, তো উনি সেটা সিদ্ধান্ত নেবেন, সেটা জন্য আপনারা একটু অপেক্ষা করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বিজয় বাংলাদেশের বিজয় বলে মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বলেন, ইউএনজির দায়িত্ব পালনকালে খলিলুর রহমান ছুটিতে থাকবেন কিনা বা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত কেউ আসছেন কিনা সেটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। ওনার দূরদর্শী। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এবার 2026-27 অর্থ বছরে বাজেট বিশ্লেষণ। মূল্যস্ফীতির লাগামহীন ঊর্ধ্বগতিতে নিত্যপণ্যের দামে দেশের নিম্ন ও মধ্যবিত্তের জীবনযাত্রার ব্যয় ক্রমেই অসহনীয় হয়ে উঠছে। মধ্যপ্রাচ্য সংঘাত, জ্বালানির মূল্য সমন্বয় এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতার প্রভাব পড়েছে সামষ্টিক অর্থনীতিতে। এমন বাস্তবতায় 9% ছাড়িয়ে যাওয়া মূল্যস্ফীতি আসন্ন বাজেটে 7.5% নামিয়ে আনার লক্ষ্য সরকারের। অর্থনীতিবিদরা বলছেন, আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে সরকারের বড় চ্যালেঞ্জ। শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, জ্বালানির মূল্য বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থার চাপে দেশের বাজারে বেড়েছে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দাম। এতে চাপ পড়েছে মূল্যস্ফীতিতে। চলতি অর্থবছরের বাজেট প্রস্তাবে মূল্যস্ফীতি ধরা হয়েছিল 6.5%, তবে বাস্তবতায় তা বেড়ে সংশোধিত বাজেটে করা হয় 7%। একই সময়ে কমানো হয় জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রাও। অর্থবছরের শুরুতে মূল্যস্ফীতি 8% ঘরে থাকলেও গেল এপ্রিল মাসে তা ফের ছাড়িয়ে যায় 9%। এতে বেশি চাপে পড়েছে নিম্ন মধ্যবিত্ত পরিবার। ক্যাব বলছে, বৈশ্বিক বাস্তবতার পাশাপাশি বাজারে অসাধু ব্যবসায়ীদের কারসাজি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। আমাদের দেশে কিন্তু নিত্যপণ্য যতটা না বাড়ার কথা তার চেয়েও বেশি বেড়ে যায় শুধুমাত্র আমাদের এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের কারসাজির কারণে। এবং মানুষের মধ্যেও একটা জিনিস আছে যেটা
আমরা বলে থাকি আর কি যে চ্যালেঞ্জিং বাইং যেটা থাকে, ক্রাইসিস বাইং যেটাকে বলি, প্রয়োজন নাই তারপর আমরা কিনি। আগামী অর্থ বছরে জিডিপির আকার ধরা হয়েছে ৬৮,৩১,৬৩৩ কোটি টাকা। সেই সঙ্গে মূল্যস্ফীতির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৭.৫% এবং প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬.৬%। এমন বাস্তবতায় আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সবচেয়ে চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। গত ৪-৫ বছরে মূল্যস্ফীতি কারণে মূল্যস্তর কিন্তু অনেক উপরে চলে গেছে। মূল্যস্ফীতির হার যদি আমি এখন ৭%ও নিয়ে আসি, তো তাহলেও গত ৩-৪ বছরে আমার মূল্যস্তর তো অনেক উপরে চলে গেছে। সুতরাং মানুষকে সেইটা আমার নিশ্চিত করতে হবে। তো এইটা করতে গেলে একটা বড় উপাদান হলো আমার বিনিয়োগ। বিশেষজ্ঞরা বলছেন, বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি, সরবরাহ সচল রাখা, আমদানি ব্যয় কমানোর পাশাপাশি কৃষি উৎপাদন খাতে বাড়াতে হবে নীতির সহায়তা। সেই সঙ্গে মুদ্রানীতির সঠিক প্রয়োগ এবং সরকারি ব্যয়ে শৃঙ্খলা ফেরানো জরুরি। তাহলে তো বাজারে যেহেতু সংকটটা সরবরাহের দিক থেকে, সরবরাহ যদি না বাড়ে আর আপনার বাজেটের ব্যয় বেড়ে যায়, তাহলে তো সামষ্টিক চাহিদা বৃদ্ধি পাবে এবং যেটা ঘটছে মূল্যস্ফীতি তার উপরে আরও এডিশনাল বৃদ্ধির একটা জায়গা তৈরি করবে। সেখানে সমস্যা আরও গভীর হয়ে যাচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিতে না পারলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়ার শঙ্কা অর্থনীতিবিদদের। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। ভোক্তা পর্যায়ে কমলো এলপি গ্যাসের দাম। চলতি মাসে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 55 টাকা কমিয়ে 1885 টাকা নির্ধারণ করা হয়েছে। এদিকে দুপুরে বিদ্যুতের দাম নিয়ে নতুন ঘোষণা আসছে। মঙ্গলবার বিকেলে দাম কমানোর নতুন ঘোষণা দেয় বিইআরসি। এদিন সন্ধ্যা 6টা থেকে এই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে মে মাসে দেশের বাজারে অপরিবর্তিত ছিল এলপিজির দাম, তবে এপ্রিলে দুইবার সমন্বয় করে দাম বাড়ানো হয়। জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে 2 টাকা 59 পয়সা কমিয়ে অটো গ্যাসের মূসক সহ দাম প্রতি লিটার 86 টাকা 93 পয়সা নির্ধারণ করা হয়েছে। এদিকে বিদ্যুতের দাম নিয়ে আজ আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাবে বিইআরসি। এতে 20% পর্যন্ত বিদ্যুতের দাম বাড়তে পারে, যা চলতি মাসে কার্যকর হবে। দেশে এখনো বন্ধ হয়নি হামের শিশু মৃত্যু। 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া প্রতিদিন বাড়ছে নতুন রোগীর ভর্তির সংখ্যা। বুধবার সকালে হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ মাইনউদ্দিন খান এ তথ্য জানান। এ নিয়ে হাসপাতালে 45 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 30 শিশু ভর্তি হয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের সংক্রমণ। রাজধানীর পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AH হিমেল। হিমেল, হাম সংক্রমণ নিয়ে কি বলছেন রোগীর স্বজন ও চিকিৎসকরা, এবং আজকে কতজন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে জানাবেন? সঞ্জিদা, এই মুহূর্তে ডিএনসিসি হাসপাতালে রয়েছে মহাখালীতে। আমরা যেটা দেখছি যে গত 24 ঘন্টায় এই হাসপাতালে 80 জন নতুন রোগী ভর্তি হয়েছে হাম জটিলতা, এবং কোনো মৃত্যুর সংবাদ এখন পর্যন্ত এই হাসপাতালে 24 ঘন্টায় আসেনি। তবে একদিকে যেমন রোগী ভর্তি হচ্ছে, অন্যদিকে কিন্তু আমরা দেখেছি যে 102 জন রোগীকে গত 24 ঘন্টায় তারা সুস্থ করে বাড়ি পাঠিয়েছেন, এবং বর্তমানে 328 জন রোগী কিন্তু এই হাসপাতালে এখনো ভর্তি রয়েছে। হাসপাতালের বেডে হাম আক্রান্ত জটিলতায় যে শিশুরা কাতরাচ্ছে সেটি আসলে কল্পনা করার মতো নয়। গত 2 মাসেরও অধিক সময় ধরে কিন্তু শিশুরা এই রোগে আক্রান্ত। আপনি জানেন ইতিমধ্যে 594 জন শিশু কিন্তু হাম জটিলতা কিন্তু প্রাণ গিয়েছে সারা দেশে। তবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেটি বলা হয়েছে 20 এপ্রিল থেকে যে সারা দেশে টিকা দেওয়া হচ্ছে, সেই টিকার সুফল কিন্তু মিলছে, তেমনটা কিন্তু তারা বলছেন। গতকালও কিন্তু সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী সেটাই জানিয়েছেন যে নতুন যে রোগীরা ভর্তি হচ্ছে তার থেকে কিন্তু বেশি রোগীকে সুস্থ করে বাড়ি ফেরানো হচ্ছে। তারপর আমরা দেখছি যে হাসপাতালগুলোতে কিন্তু হাম জটিলতায় হামের উপসর্গ নিয়ে কিন্তু অনেকে আসছেন, ভর্তি হচ্ছেন। শুধু শিশুরাই নয়, এই ডিএনসিসি হাসপাতালে সকাল থেকে আমরা দেখেছি 4 থেকে 5 জন বয়স্ক মানুষও কিন্তু আসলে হাম উপসর্গ নিয়ে এসেছেন। অনেকের শরীরে র্যাশও উঠেছে। সব মিলে আসলে শুধু ডিএনসিসি নয়, শিশু হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল, কর্মীটোলা হাসপাতাল, ঢাকা মেডিকেল, অর্থাৎ রাজধানীতে যে হাসপাতালগুলোতে হামের চিকিৎসা দেওয়া হচ্ছে সবগুলো হাসপাতালতে কিন্তু রোগীরা এখনো কিন্তু আসছেন।
এবং হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন যে রাজধানীর ভেতরে আসলে যে রোগীরা রয়েছে তার থেকে আসলে জেলা শহরগুলো থেকে রোগীরা বেশি আসছেন এবং ঝুঁকিপূর্ণ জটিলতাময় যে রোগীরা রয়েছে তারা কিন্তু আসলে বেশি আসছেন এবং ভর্তি হচ্ছেন। তবে যথাসাধ্য কিন্তু চিকিৎসকরা এখনো চেষ্টা করছেন। আপনি জানেন ঈদের ছুটিও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মীদের। তবে হাসপাতাল কর্তৃপক্ষ আশা করছেন আগের তুলনায় হাম কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে আসছে এবং তীব্রতা কিন্তু কমেছে, সেটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। এবং ডিএনসিসি হাসপাতালে কিন্তু ডেডিকেট করা হয়েছে এবং রাজধানীর মধ্যে এই হাসপাতালেই কিন্তু সবচেয়ে বেশি সংখ্যক হাম রোগী ভর্তি হচ্ছে এবং প্রতিনিয়ত আজও কিন্তু আমরা সকাল থেকে অনেক রোগী ভর্তি হতে দেখেছি এই ডিএনসিসি হাসপাতালে। রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে রাজধানীর এই ছিল হামের সার্বিক পরিস্থিতি। হিমেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর হাম পরিস্থিতি জানাতে মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী এইচ হিমেল। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর পুশ ইনের চেষ্টা ঘিরে বেনাপোল সাদিপুর সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির অবসান হয়েছে। বুধবার ভোর রাতে ভারতীয় ভূখণ্ডের শূন্যরেখা এলাকা থেকে প্রায় 15 জনের একটা দল সরিয়ে নেওয়া হয়। এতে সীমান্তে বিরাজমান উত্তেজনার অবসান হয়। স্থানীয়রা জানান দলটি গেল 4 দিন ধরে সীমান্তে অবস্থান করছিল। এদিকে সীমান্তে অতিরিক্ত মোতায়েন করা বিজিবি সদস্যদেরও প্রত্যাহার করা হয়েছে। তবে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা পুশিনের চেষ্টা প্রতিহত করতে সতর্ক অবস্থানে থাকার কথা জানিয়েছে বিজিবি। বিএসএফ তাদের অত্যাচার করে বাংলাদেশে তাড়িয়ে দিচ্ছে। বিডিআররা সাধ্য মতন চেষ্টা করেছে তাদের ঠেকিয়ে রাখার। উপার ছিল ইন্ডিয়ার ভিতরে ছিল, রাত্রিও ছিল, তারপরে সকালবেলা আমরা মাঠে এসে তারা দেখিনি নেই। গতকালকেও ব্যাগ দেখা গেছে, মানুষ দেখা গেছে মাথা। আজকে কিছু দেখা যাচ্ছে না, সম্ভাবনা রাত্রি বিএসএফ উঠে নিয়ে যেতে পারে ধারণা। লোডশেডিং কিংবা তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। বিশ্ববাজারে বছরে $20 বিলিয়ন পর্যন্ত রপ্তানির সম্ভাবনা রয়েছে দেশের চামড়া শিল্পে। অথচ সেই খাত এখন ভুগছে ঋণ সংকটে। খেলাপি ঋণের বোঝা, অর্থায়নের ঘাটতি আর ব্যাংকগুলোর অনাগ্রহে কাঁচা চামড়া সংগ্রহেও দেখা দিয়েছে সংকট। প্রায় 16,000 কোটি টাকা ঋণের বিপরীতে খেলাপি হয়েছে 2,000 কোটি টাকা আর রাইট অফ হয়েছে আরও 800 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের মতে চামড়া খাতে সুশাসন ও আস্থা ফিরলে ঋণের পরিমাণ 30,000 কোটি টাকা পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। শাহিনুল ইসলাম সাগরের বিশেষ প্রতিবেদন। একসময় তৈরি পোশাকের পর বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় উৎস হিসেবে বিবেচনা হতো চামড়া শিল্প। বর্তমানে ব্যবস্থাপনা সংকট, পরিবেশগত জটিলতা, আন্তর্জাতিক বাজার হারানো এবং ব্যাংক ঋণের সংকটে কঠিন সময় পার করছে রপ্তানিমুখী এ খাতটি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চামড়া খাতে বিতরণ করা ঋণের স্থিতি বর্তমানে প্রায় 16,000 কোটি টাকা। এর মধ্যে গত জুন পর্যন্ত প্রায় 2,000 কোটি টাকা খেলাপি ঋণে পরিণত হয়েছে। বছরের পর বছর এসব ঋণ আদায় না হওয়ায় চামড়া শিল্পের জন্য ঋণ প্রবাহ কমার চিত্র স্পষ্ট। যারা এই টাকাটা কাজে লাগাবে তারা ইতিপূর্বেই টাকা গ্রহণ করে ঋণ ফেরত দেয়। যেহেতু জনগণের আমানত, বাংলাদেশ ব্যাংক ইচ্ছা করলেই সেটা যথেষ্ট ব্যবহার করার জন্য দিতে পারবে। পরিস্থিতি আরও জটিল করেছে রাইট অফ হওয়া ঋণ। ব্যাংকগুলো আদায় করতে না পেরে প্রায় 800 কোটি টাকার ঋণ রাইট অফ করেছে। খেলাপি ঋণ কমাতে কেন্দ্রীয় ব্যাংক মাত্র 2% ডাউন পেমেন্ট দিয়ে পুনঃ তফসিলের বিশেষ সুযোগ দিলেও অনেক উদ্যোক্তা সে সুবিধা গ্রহণ করেননি। বাংলাদেশ ব্যাংক বলছে ঋণ বিতরণে এখন ঝুঁকি মূল্যায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। গ্রাহকের অতীত ঋণ পরিশোধের ইতিহাস, ব্যাংকের সক্ষমতা এবং খাতভিত্তিক ঝুঁকি বিবেচনা করে ঋণ অনুমোদন করা হচ্ছে। প্রতিষ্ঠানগুলি নিজেদের সক্ষমতা যদি বাড়াতে পারে তবেই তো তাদের ঋণ চাহিদা সৃষ্টি হবে এবং ব্যাংক তখন তার খরচ থেকে বের হয়ে এসে যতটুকু বরাদ্দ রেখেছে তার চেয়ে অধিক ঋণ দিতে সমর্থ হবে এবং উৎসাহী হবে। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের দাবি, পর্যাপ্ত নগদ অর্থের সংকট এবং ব্যাংক ঋণ না পাওয়ার কারণে এবার কোরবানির মৌসুমে কাঙ্ক্ষিত পরিমাণ চামড়া সংগ্রহ করা যায়নি। তাদের অভিযোগ, খাতের বড় অংশের ঋণ সুবিধা সীমিত কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে কেন্দ্রীভূত হয়ে আছে। দুটো গ্রুপেরই লোন আছে 5,000 কোটি টাকা প্লাস। তো ওরা কিন্তু এমন না যে মানে আমাদের ট্যানারি স্টেটের ভিতরে বড় বড় ট্যানারি মালিক, কিন্তু তারা কিভাবে 4,000-5,000 কোটি টাকা লোন পেল এটা আমাদেরও প্রশ্ন। কোন কায়দায় তাদেরকে লোন দেওয়া হয়েছে এবং এই দুইটা পার্টি কিন্তু এখন ডিফল্টার।
অন্যদিকে আন্তর্জাতিক বাজারেও প্রতিযোগিতা হারাচ্ছে চামড়া শিল্প। বিশেষজ্ঞদের মতে সিইটিপি পুরোপুরি কার্যকর করা, প্রযুক্তিগত উন্নয়ন এবং আর্থিক সুশাসন নিশ্চিত করা গেলে চামড়া খাত আবারও ঘুরে দাঁড়াতে পারে। বর্তমানে বছরে প্রায় $1 বিলিয়ন রপ্তানি হলেও সঠিক পরিকল্পনা ও বিনিয়োগের মাধ্যমে তা $20 বিলিয়ন পর্যন্ত উন্নীত করা সম্ভব বলে মনে করেন তারা। $2 বিলিয়ন থেকে $20 বিলিয়নেও যেতে পারে যদি আমাদের দেশের চামড়া ব্যবসায়ী যারা আছেন তারা যদি সজাগ হন, সরকার যদি এখানে সজাগ হন, সিএটিপিটা যদি অ্যাক্টিভ করে দেন। বিশ্ববাজারে চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা এখনো অনেক বেশি। সংশ্লিষ্টরা বলছেন, চামড়ার বর্জ্য উপজাত ব্যবহার করে রাসায়নিক জেলাটিন, কোলাজেন, পশুখাদ্য, জৈব সার, ইট ও টাইলস সহ উচ্চমূল্যের বিভিন্ন পণ্য উৎপাদনেও বিশাল সম্ভাবনা রয়েছে। শাহিনুর ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। এ যেন এক মর্মান্তিক মৃত্যু। ঈদের পর থেকেই সমস্ত যোগাযোগ থেকে বিচ্ছিন্ন ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভ। তবে হঠাৎই বাসা থেকে বেরিয়ে আসা দুর্গন্ধের পর দরজা ভেঙে উদ্ধার করা হয় তার ঝুলন্ত অর্ধগলিত মরদেহ। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটনে তদন্ত চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর উত্তর মুগদার একটি বহুতল ভবনের 6 তলার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ। প্রতিবেশীরা জানান, ঈদুল আজহার পর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন শুভ। এরপর হঠাৎই গত কয়েকদিন ধরে তার ফ্ল্যাটের আশেপাশে ছড়াতে থাকে তীব্র দুর্গন্ধ। প্রতিবেশীদের বিষয়টি অস্বাভাবিক মনে হলে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে উদ্ধার করে শুভর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ। দরজা লাগানো ছিল, ঠিক আছে, পরে ওগুলা পুলিশ ভাঙছে, ভিডিও করছে, ভাঙার পরে দেখে এই অবস্থা, লাশ ঝুলে আছে, রক্তাক্ত পুরা ফ্লোর এবং লাশ গলে গলে পড়তেছে, এমন একটা অবস্থা। আশেপাশের মানুষ পচা গন্ধ পাইছে, ঠিক আছে, গন্ধ পাওয়ার পরে পুলিশ ইনফর্ম করছে, পুলিশ আসছে, আইসা জিনিসটা তদন্ত করছে, তদন্ত করার পরে জিনিসটারে মানুষ পাইছে আর কি। প্রতিবেশীদের মতে মৃত্যু হয়েছে কয়েকদিন আগেই, তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তারা অবগত নন। যখন আমি এসে লিফটে উঠছি তখন খুবই বিদ্যুটে গন্ধ, তো আমার ফ্যামিলি থেকে আমাকে উপরে যেতে দেয় নাই, তো নিচে এসে জাস্ট দেখা যে কি অবস্থা। মৃত্যুর বিষয়ে পুলিশকে শুভর পরিবার জানান, দীর্ঘদিন ধরে তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি। পরিবারের ভাষ্য যে তিনি দীর্ঘমাত্রায় হতাশাগ্রস্ত ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা এটি আত্মহত্যা, তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে অপেক্ষা করতে হবে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য। এই বিষয়টি সুইসাইডাল ইনসিডেন্ট প্রতীয়মান হইলেও মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়, প্রকৃত সময় নির্ণয়ের জন্য মৃত্যুদেহ ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য শুভর মরদেহটি পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। এই ঘটনায় শুভর পরিবার থেকে মুগদা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।